কেন দেয়। হেডলাইন দিচ্ছি আমরা, রিকগনিশন অফ national and state parties. Recognition of national and state parties. প্রথম কথা হচ্ছে, কোন পলিটিক্যাল পার্টিস তাদেরকে রেজিস্ট্রেশন is provided by election commission. Registration is provided by election commission. এখন প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশন যে পলিটিক্যাল পার্টিসদেরকে রেজিস্ট্রেশন দেবে তার পারপাসটা কি? ফর দ্য পারপাস অফ ইলেকশন। তাহলে ইলেকশন কমিশন তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে ফর দ্য পারপাস অফ ইলেকশন, এবং কিছু কিছু বিশেষ গ্রাউন্ডে তাদেরকে ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টির স্বীকৃতি দিচ্ছে। এই ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টির স্বীকৃতি তখনই পাবে when ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টির স্বীকৃতি তখনই পাবে, এটা ডিপেন্ড করে অন দেয়ার পোল পারফরমেন্স, অর্থাৎ কত শতাংশ ভোট পাচ্ছে, কোথায় কোথায় ভোট পাচ্ছে, তার উপর ডিপেন্ড করে তাদেরকে ন্যাশনাল পার্টি বলা হবে নাকি স্টেট পার্টি বলা হবে, দ্যাট ইজ ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। এবং যাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া থাকে না, অর্থাৎ পোল পারফরমেন্সের বেসিসে ইলেকশন কমিশনের কোনো লায়াবিলিটি থাকে না, তাদেরকে ইলেকশন কমিশন যে রেজিস্ট্রেশনটা দেয়, তাদেরকে ইলেকশন কমিশন আদারের ক্ষেত্রে ইলেকশন কমিশন তাদেরকে ডিক্লেয়ার করে অ্যাজ রেজিস্টার্ড unrecognized parties registered unrecognized parties হিসেবে তাদেরকে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যখনই ইলেকশন কমিশন এই পলিটিক্যাল পার্টিগুলোকে রিকগনিশন দেয়, রিকগনিশন দেওয়ার অর্থাৎ স্বীকৃতি দেয়, তখনই তাদের কিছু কিছু নির্বাচনী স্বীকৃতি তারা পেয়ে যায়। তার মধ্যে হচ্ছে আমাদের allocation of party symbol, নির্বাচনী প্রচার বা পলিটিক্যাল ব্রডকাস্ট,
টেলিভিশন, অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল যখন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে যখন তাদের প্রোপাগান্ডাগুলো প্রচার করে, এই ঘটনাটা তাদেরকে যখন ইলেকশন কমিশন তাদেরকে রাজনৈতিক স্বীকৃতি দেবে তখন থেকে তারা এটা করতে পারে। এবার তারপরে যে পয়েন্টটা হচ্ছে এই যে রিকগনাইজড পার্টির মধ্যে আমাদের what is the basic difference between recognized party and unrecognized party? এই দুটোর মধ্যে মূল তফাৎটা কি? মূল তফাৎ হচ্ছে যখন কোন রিকগনাইজড পার্টির পক্ষ থেকে কেউ ভোটে দাঁড়াবে তখন তার নমিনেশনের জন্য কেবলমাত্র অনলি ওয়ান প্রপোজার প্রয়োজন, কেন? ফর ফিলিং দ্য নমিনেশন। শুধু তাই নয়, এই সমস্ত পার্টি তাদের ভোট প্রচারের জন্য স্টার ক্যাম্পেনার তারা আনতে পারে। কজন আনতে পারে? 40 জন আনতে পারে। whereas যেটা আনরিকগনাইজড পার্টিগুলো আছে তারাও স্টার ক্যাম্পেইনার আনতে পারে, কিন্তু তাদের সংখ্যা হচ্ছে সীমিত 20। স্যার আর একবার বলবেন রিকগনাইজড পার্টিটা? বলছি, রিকগনাইজড পার্টির কে সাধারণত ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টিকে আমরা সাধারণভাবে রিকগনাইজড পার্টি বলতে পারি। বোথ আর রেজিস্টার্ড, অর্থাৎ ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টি তারাও রেজিস্টার্ড, আর যেটা আমাদের আনরিকগনাইজড পার্টি সেটাও কিন্তু রেজিস্টার্ড। আর দুটোর মধ্যে মূল তফাৎটা হচ্ছে রিকগনাইজড মানে যে দে আর ন্যাশনাল পার্টি হতে পারে বা স্টেট পার্টি হতে পারে। ন্যাশনাল পার্টি, যেগুলো ন্যাশনাল পার্টি, তাদেরকে নির্বাচন কমিশন এক্সক্লুসিভলি সিম্বল অ্যালট করে, যে সিম্বল গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, হোল কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য। whereas স্টেট পার্টির ক্ষেত্রে যে সিম্বল প্রোভাইড করা হয় সেটা সেই স্টেটে সেটা অ্যালট করা হবে, বা অন্যান্য স্টেটগুলো তো সেটা ব্যবহার করে যেতে পারে, বাট সেই স্টেটে অবশ্যই সেটাকে রিকগনাইজড পার্টি হতে হবে। এখন তোদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, ধরুন কোন একটা রাজনৈতিক দল ধর আমি যদি তৃণমূল কংগ্রেসের কথাই ধরি, এই ওয়েস্ট বেঙ্গলে মোট ভোটের মোটামুটি ধর 45% ভোট পায়। ইট ইজ ভেরি মাচ রিকগনাইজড ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু যদি মধ্যপ্রদেশে যদি চলে যায়, মধ্যপ্রদেশের টোটাল ভোটের 6% এর কম পায়, মানে ইট ইজ নট আ স্টেট পার্টি or not neither a national party। সেক্ষেত্রে এখানকার পশ্চিমবঙ্গে যে সিম্বলটা ব্যবহার করছে সেই সিম্বলটা যে মধ্যপ্রদেশে নির্বাচন কমিশন ব্যবহার করতে দেবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি ইলেকশন কমিশন মনে করে ব্যবহার করতে দিতেও পারে।
কিন্তু ঘটনাটা হচ্ছে তুই যদি ন্যাশনাল পার্টি হোস, সেক্ষেত্রে কোন রাজ্যে তোর ভোট পার্সেন্টেজ যেই থাক না কেন, 0% থাকলেও তুই সেই সমস্ত স্টেটে তুই তোর তোর যে সিম্বলটা, সেই সিম্বলটা ইউজ করতে পারিস। এটা হচ্ছে স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টির মধ্যে একটা মূল তফাৎ। যদিও এটা সব ক্ষেত্রে যে মানা হয় তা না, ঠিক আছে। এবার যারা আনরিজার্ভ বা আনরিকগনাইজড পার্টি, তাদের ক্ষেত্রে কি হয়? সোজা কথায় নির্দল যারা, নির্দল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের কাছে অনেকগুলো সিম্বল থাকে। সেই সিম্বলগুলোর মধ্যে ইলেকশন কমিশন প্রেফারেবলি যেটা মনে হয় সেটা যদি অনেকগুলো নির্দল ক্যান্ডিডেট দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা সিম্বল প্রোভাইড করে ইলেকশন কমিশন। তার মানে সিম্বল প্রোভাইড বা সিম্বল অ্যালোকেশনের কাজটা দ্যাট ইজ এন্টায়ারলি ডান বাই ইলেকশন কমিশন। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি ন্যাশনাল পার্টি থাকে, তাহলে ন্যাশনাল পার্টি থ্রু আউট দ্য কান্ট্রি একই সিম্বল সে ব্যবহার করতে পারবে। স্টেট পার্টি যে স্টেটে সে রিকগনাইজ, সেই স্টেটে ব্যবহার করতে পারবেই, অন্যান্য স্টেটে ব্যবহার করতে পারে যদি সেই স্টেটে সে রিকগনাইজড পার্টি হয়। এবার তার পরের পয়েন্টে চলে আসছি, কখন একটা পার্টিকে আমরা ন্যাশনাল পার্টির রিকগনিশন দেব, অর্থাৎ কন্ডিশন গুলো কি কি। in which condition national party will be recognized as national party। স্যার এনপিটা কি বললেন? কোনটা বাবু? এনপিটা এন ডট, এটা হচ্ছে ন্যাশনাল পার্টি, জাতীয় দল। স্যার সিম্বল নিয়ে এত কমপ্লেক্সিটির কারণ কি? মাল্টি পার্টি সিস্টেম হলে তো সিম্বল নিয়ে কমপ্লেক্স থাকবেই। মাল্টি পার্টি সিস্টেম যেখানে বহুদলীয় ব্যবস্থা, যখনই আমার বর্তমান রাজনৈতিক দলের প্রতি আমার কোনো কারণে মনে হচ্ছে যে আমার পাওনা গন্ডা আমি বুঝে পাচ্ছি না, তখনই আমি পার্টি বিভক্ত করছি। দল ত্যাগ যেখানে প্রচুর রয়েছে এবং যেহেতু প্রচুর জাতি উপজাতিতে বিভক্ত, এই কারণে আমরা দেখতে পাচ্ছি ডিএমকে দুটো, ডিএমকে ভেঙে একটা এআইডিএমকে হয়ে গেল, বা তেলুগু দেশম পার্টি দুটো, কংগ্রেস ভেঙে গেল, সিপিএম ভেঙে গেল। যখনই মাল্টি পার্টি সিস্টেম হবে তখনই সিম্বলের কমপ্লেক্সিটি দেখা যায়। কিন্তু স্যার সেটা তো শুধুমাত্র পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকলে একমাত্র এটা হতে পারে। কিন্তু কোন স্টেটে কোন একটা পার্টি আপনার রিকগনিশন পাচ্ছে না বলে সে সেই স্টেটে নিজের সিম্বলটা কি ইউজ করতে পারবে না, এটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন না? আরেকবার বল, বুঝলাম না বিষয়টা। মানে এই যে দল ভাঙার কথা বলছেন, এটা তো একমাত্র পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স হলে দল ভাঙবে। সেই ক্ষেত্রে আপনি ডিফারেন্ট পার্টিকে ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারেন, কিন্তু সেম পার্টি অন্য কোনো স্টেটে রিকগনিশন পাচ্ছে না বলে তাকে সিম্বল চেঞ্জ করতে হবে, এটা একটু কমপ্লেক্স ব্যাপার। আমাদের যদি পলিটিক্যাল হিস্ট্রিতে আমরা দেখি, স্প্লিটিং অফ পার্টিস, পলিটিক্যাল পার্টিস, তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তোর ল্যাক অফ ক্লিয়ার ইডিওলজি। বাট আরো অনেকগুলো আমাদের ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমরা এর আগের দিন খানিকটা আলোচনা করেছিলাম। পার্সোনালিটি কাল্ট বা ট্র্যাডিশনাল ফ্যাক্টর, তারপর ফ্র্যাকশন এন্ড ডিফেকশন, যেখানে আমাদের ল্যাক অফ এফেক্টিভ অপোজিশন, অনেকগুলো কারণের জন্য আমাদের দেশে রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা ভাবে ভেঙে গেছে। এখন ঘটনাটা হচ্ছে এই যে পলিটিক্যাল পার্টিস বা আমাদের দেশে যে নির্বাচন পরিচালনা হয় কিন্তু আমাদের 1951 পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী। ঘটনাটা হচ্ছে যেখানে তোর মাল্টি পার্টি সিস্টেম থাকবে এবং যেখানে কঠোর একটা বাঁধন থাকবে না যে একটা দল ভেঙে ইচ্ছে মতো দল তৈরি করা যাবে না, যতক্ষণ না সংবিধান সেই জায়গাটা আমাদের আটকাবে ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে। তোর যেটা প্রশ্ন যে একটা রাজনৈতিক
রাজনৈতিক দল, ঠিক আছে, রাজনৈতিক দল তিন ধরনের হতে পারে, একটা ন্যাশনাল পার্টি, একটা স্টেট পার্টি, আর একটা হচ্ছে আনরিকগনাইজড রেজিস্টার্ড পার্টি। এই স্টেট পার্টির ক্ষেত্রেই তুমি যদি আনরিকগনাইজড পার্টি হও সেক্ষেত্রে তোমার পার্টিকুলার কোনো সিম্বল থাকবে না, বাট when you are become ন্যাশনাল পার্টি or স্টেট পার্টি তখন তোর এক্সক্লুসিভ একটা সিম্বল থাকবে। যখন তুই স্টেট পার্টি থাকবি তোর একটাই সিম্বল থাকবে, দ্যাট ইজ এক্সক্লুসিভলি ইউজ ইন এভরি কর্নার অফ দ্যাট স্টেট। আর তুই যখন আদার স্টেটে যখন তুই তোর শাখা প্রশাখা বিস্তার করতে চাইবি তখন সেই স্টেটে তোকে রিকগনাইজড হতে হবে, এবং সেই স্টেট পার্টি রিকগনাইজেশনের ক্রাইটেরিয়া কি আছে ওটা আলোচনা করলে ব্যাপারটা বোঝা যাবে। আমি সেই জায়গায় আসছি। প্রথমে আমরা বলে দিই একটা রাজনৈতিক দল কখন জাতীয় দলে কনভার্ট হবে। 2019-এর লেটেস্ট টার্ম অনুযায়ী একটা পার্টিকে তখনই আমি ন্যাশনাল পার্টি বলবো যখন সে কিছু কিছু ক্রাইটেরিয়া সে ফলো করবে। নাম্বার 1, টোটাল ধর ভ্যালিড ভোট যত হবে, ভ্যালিড ভোট, ভ্যালিড কোন ভোট? ভ্যালিড ভোট হুইচ হ্যাজ বিন পোলড। ভ্যালিড ভোট পোল্ডের 6% পেতে হবে। কোথায় পেতে হবে? ইন 4 or more স্টেট। কোন কোন ইলেকশনে? জেনারেল ইলেকশন অফ লোকসভা or legislative assembly। ফোর or more স্টেটে জেনারেল ইলেকশন অফ লোকসভা অথবা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে টোটাল ভ্যালিড ভোট পোল্ডের 6% পেতে হবে। কোথায়? 4টা বা তার মোর দেন 4 স্টেটে। শুধু তাই নয়, ভ্যালিড ভোট পোল্ডের মানে 6% বলতে কি বোঝাচ্ছে? মানে ধর টোটাল কোনো একটা রাজ্যে 100 জন ভোটার আছে, ঠিক আছে, 100 জন ভোটার আছে। এবার 100 জন ভ্যালিড কিনা কি করে বুঝবো? এবার সেই 100 জন ভোট, ধর 100 জনের মধ্যে দেখা গেল যে 10 জন মারা গেছে, তাহলে কি 100টা ভ্যালিড ভোট? না, 90টা তাহলে ভ্যালিড ভোট। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে এবার ওর মধ্যে 6% পেতে হবে, তাই তো? 90টা ভোটের মধ্যে ধর ভোট পোল হচ্ছে 70টা ভোট, তাহলে 70টা ভোটের 6% পেতে হবে। কোথায় পেতে হবে? 4টা অথবা মোর স্টেটে। এই ক্রাইটেরিয়া প্রথমে ছিল, এর সঙ্গে 2019-এ আরো অ্যাডিশন করা হয়েছে। কি সেই অ্যাডিশন? সেই অ্যাডিশনে বলা হচ্ছে ভারতের যে কোনো একটা স্টেট অথবা মোর দেন 1 স্টেট, স্টেট বাই স্টেটস থেকে টোটাল 4খানা সিটস ইন লোকসভা থাকতে হবে, পেতে হবে। তাহলে 4 or more স্টেট এই জেনারেল ইলেকশন অফ লোকসভা তে 6% এর বেশি ভোট পেতে হবে, এবং এর সাথে যে কোনো একটা স্টেট বা স্টেট গুলোতে 4খানা সিট পেতে হবে লোকসভায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হলো 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়াতে বলছে স্যার 2019-এ যে এডিশনটা হয়েছে এগুলো কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা হয়েছে নাকি? ভেরি গুড কোশ্চেন। এই যে অ্যামেন্ডমেন্ট গুলো হয় আর কি,
বেসিক্যালি, ঠিক আছে? 2019 যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে এটা আগে এটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন তার একটা অর্ডার বার করে, তার বেসিসে এটা হয়। এটার জন্য কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয় না। যেরকম লেটেস্ট অর্ডারটা হয়েছিল, প্রথম অর্ডার বার করেছিল, এই অর্ডারটাকে বলা হয় রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার। প্রথম অর্ডার ছিল 1968-এ। এই অর্ডারটাকে টাইম টু টাইম অ্যামেন্ড করা হয়, ঠিক আছে? এই অর্ডারের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2011 সালে, এবং 2000 এর ডেটা অনুযায়ী 2019-এ এই হিসেবটা আছে। অর্থাৎ আমরা 6th এডিশন রাষ্ট্রীকান্তে যখন ফলো করছি, সেখানে অ্যাজ অন 2019 এই ডেটা অনুযায়ী আমরা করছি, এবং এটা 2011-ই লাস্ট এটা অ্যামেন্ড হয়েছিল ইলেকশন কমিশনের অর্ডারটা। নাম্বার 2, এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। শুধু কি 1 নম্বর ফলো করলেই ন্যাশনাল পার্টি বলা হবে? না, আরেকটা জিনিস বলা হচ্ছে, যদি লোকসভার টোটাল সিটের যদি 2% সিট কোন একটা জেনারেল ইলেকশনে কোন একটা পলিটিক্যাল পার্টি জেতে, এবং এই 2% সিটের মধ্যে যারা জিতে সেই ক্যান্ডিডেটরা যদি 3টে স্টেট থেকে বিলং করে, তাহলে তাদেরকে সেই পার্টিকে ন্যাশনাল পার্টি বলবো। আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, যদি 2 নম্বর পয়েন্ট আরেকটু বলবেন তো? বলছিল 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি 4খানা স্টেটে 4টে রাজ্যতে যদি it is recognized as স্টেট পার্টি, তাহলে তাকে ন্যাশনাল পার্টি বলবো। তাহলে 3টে ক্রাইটেরিয়া। 1 নম্বর হচ্ছে টোটাল ভ্যালিড ভোট পোল, তার 6% পেতে হবে কোথায়? 4টা অথবা তার বেশি রাজ্যে। কোন ইলেকশনে? জেনারেল ইলেকশন অফ লোকসভা অথবা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। তার সঙ্গে আরো অ্যাডিশন বলে দেওয়া হয়েছে যে টোটাল 4খানা সিট লোকসভায় পেতে হবে, সেটা কোনো পার্টিকুলার একটা স্টেট থেকে বা একাধিক স্টেট থেকে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে লোকসভা টোটাল সিটের 2% ভোট সিট পেতে হবে, এবং সেই সিটটা বিলং করবে 3টে আলাদা আলাদা স্টেট থেকে টোটালে। অর্থাৎ ধর টোটাল লোকসভার সিট হচ্ছে 545, ঠিক আছে? 545 এর 2%, তো 10খানা সিট, মোটামুটি 11খানা। তাহলে 11খানা সিট পেতে হবে কোন 3টে আলাদা আলাদা স্টেট থেকে মিলিয়ে 11খানা সিট পেতে হবে, তাহলে তাকে ন্যাশনাল পার্টি বলবো। আর 3 নম্বর হচ্ছে 4 স্টেট রিকগনাইজড অ্যাজ স্টেট পার্টি, অর্থাৎ 4টা রাজ্যে তাকে স্টেট পার্টি হিসেবে রিকগনাইজড হতে হবে, তাহলে তাকে আমি ন্যাশনাল পার্টি বলতে পারবো। এই কন্ডিশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অজস্রবার জিজ্ঞেস করে। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই 3টে কন্ডিশন ফুলফিল করলেই তবেই তাকে আমি কোন একটা রাজনৈতিক দলকে ন্যাশনাল পার্টি বলতে পারবো। এবার
condition for স্টেট পার্টি না ন্যাশনাল পার্টি কিভাবে হবে? ও তো স্টেটের বাইরে ভোট পাচ্ছে না। দিবেন্দু, এটা একটু পুরো ক্লাসটা দেখ, তারপর বুঝতে পারবি। হ্যাঁ, পুরো ক্লাসটা ফলো কর। ওকে স্যার, ওকে। Condition for recognition as state party. আচ্ছা, আগেরটাতে একটু বলা ভুল হয়েছে। আগেরটাতে যে তিনটে কন্ডিশন বলা হয়েছিল 1, 2 and 3, তিনটের মধ্যে যে কোনো একটা ফলো করলেই, এনি ওয়ান অফ দ্য ফলোইং, তাহলেই তাকে আমরা ন্যাশনাল পার্টি বলবো। অর্থাৎ তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফলো করলেই তাকে ন্যাশনাল পার্টি বলবো। স্টেট পার্টি হতে গেলে কি কন্ডিশন হবে? নাম্বার 1, প্রথম কথা হচ্ছে কোন একটা স্টেটের মোট টোটাল ভ্যালিড পোল ভোট এর 6% ভোট পেতে হবে, এক নম্বর। এর সঙ্গে সেই স্টেট অ্যাসেম্বলিতে দুখানা সিট পেতে হবে, তাহলে তাকে আমি স্টেট পার্টি বলব। 2 নম্বর, স্যার টোটাল ভ্যালিড পোল্ড ভোটের 6% বলেছেন, তো ওটা কি মানে পুরো স্টেটে যতগুলো মানে ভোট আছে সবগুলোর 6%, মানে সব মিলিয়ে টোটাল ভোট? একদম তাই হয়, ক্যালকুলেশন তাই হয়। টোটাল ভোট ধর 100টা, এবার পার্টিকুলার একটা রাজনৈতিক দল কত ভোট পেল, তখন পার্সেন্টেজটা বার করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু স্যার এই ভোটটা মানে কোন ভোট হবে? মানে স্টেটের লোকসভার ভোট, সরি স্টেটের আপনার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে লোকসভার ভোটের ক্ষেত্রে এটা ভ্যালিড আসছি। প্রথম কন্ডিশন বলেছে টোটাল পোল ভোটের 6%। কোন ভোট? স্টেট লেজিসলেটিভ ইলেকশনের, অ্যাসেম্বলির ইলেকশনের টোটাল পোল ভোটের 6% প্লাস সেই স্টেট অ্যাসেম্বলিতে দুটো সিট পেতে হবে। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে টোটাল ভ্যালিড পোল ভোটের 6% পেতে হবে। কোন ভোটের? অফ দ্য স্টেট ইন জেনারেল লোকসভা ইলেকশন। ধর আমাদের পশ্চিমবঙ্গে 42খানা আসন আছে লোকসভা, তাহলে 42টা আসনে মোট ভোট যতটা পোল্ড হচ্ছে তার 6% ভোট পেতে হবে, এবং তার সঙ্গে ইন অ্যাডিশন সেই রাজ্যের মোট লোকসভার একটা আসন পেতে হবে। এটা হলো 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়া, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি যতগুলো আসন আছে, ধর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294খানা সিট আছে, 294খানা সিটের 3% অথবা 3
অ্যাসেম্বলি তার সাথে বলা হচ্ছে হুইচ এভার ইজ হায়ার। তো 294 3%, ঠিক আছে, মোটামুটি 3% কত হবে? 294 9 এর কাছাকাছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 9 বা 3 কোনটা হায়ার? 9 হায়ার, তাহলে 9টা পেতেই হবে। যদি আমি সিকিমের কথা চলে আসি, সিকিমের টোটাল হচ্ছে 63% মোটামুটি 1.8, 1.8 বড় না 3 বড়? 3 বড়, সেক্ষেত্রে 3টা পেতে হবে। এই হচ্ছে সহজ গল্প। নাম্বার 4, এখানে রেশিও করে দিয়েছে 1:25, অর্থাৎ কোন রাজ্যে যদি 25টা লোকসভার সিট থাকে, তাহলে 25টা লোকসভা পিছু একটা সিট সেই কনসার্ন রাজনৈতিক দলকে পেতে হবে, তাহলে তাকে আমি স্টেট পার্টি বলতে পারি। যদি 50টা থাকে তাহলে 2টো পেতে হবে, যদি 75টা থাকে 3টে পেতে হবে। 5 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যদি টোটাল, এই কন্ডিশনগুলো কিন্তু আগে থেকেই ছিল, 2011 সালে আরো একটা নতুন কন্ডিশন ঢোকানো হলো, টোটাল ভ্যালিড পোল্ড ভোটের 8% পেতে হবে। কোথায়? লোকসভার জেনারেল ইলেকশন বা স্টেট লেজিসলেটিভ ইলেকশনের, তাহলে তাকে বলবো আমি দিস কন্ডিশন ওয়াজ অ্যাডেড ইন 2011। তাহলে এই 5খানা কন্ডিশনের মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন যদি কোনো একটা পার্টি পায়, রাজনৈতিক দল পায় বা পলিটিক্যাল পার্টি পায়, তাহলে তাকে আমি স্টেট পার্টি বলতে পারি। স্যার এই 5খানা কন্ডিশনের মধ্যে 5টাই মানে থাকতে হবে, তাই তো? না, 5টার মধ্যে যে কোনো একটা হলেই তাকে বলবো। আচ্ছা, আর ওই 3টার মধ্যে যে কোনো একটা, যেটা ন্যাশনাল পার্টির ক্ষেত্রে? ন্যাশনাল পার্টির মধ্যে ওই 3টের মধ্যে যে কোনো একটা। আচ্ছা আচ্ছা স্যার, ওকে। হ্যাঁ স্যার। এই যেহেতু কন্ডিশনগুলো ভ্যারি করে, এই পয়েন্টটা যে লিখেছেন 25টার জন্য একটা সিট আর 50টার জন্য 2টো, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে 42টা সিটে? ওই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 42টা, প্রথম 25টার জন্য একটা, ঠিক আছে, পরের তো আর 25 নেই, আমার 50টাতে নেই, তাহলে একটা 50টাতে নেই, তাহলে একটা ধরেই করতে হবে। ও মানে 50টা পূর্ণ হবে, তারপরে 2টো সিট হবে। একদম তাই, একদম তাই, ওয়ান অফ দ্য কন্ডিশন। আচ্ছা আচ্ছা স্যার আরেকটা কথা, ন্যাশনাল পার্টির ক্ষেত্রে ওই টোটাল ভ্যালিড ভোটের যে 6% ওটা কোন ইলেকশনে? একটু জোরে বল বিশম্বর, একটু জোরে বল। বললাম ন্যাশনাল পার্টির ক্ষেত্রে যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা যে টোটাল ভ্যালিড ভোটের মধ্যে 6% পেতে হবে, সেটা কোন ইলেকশনে? ও ন্যাশনাল পার্টির ক্ষেত্রে যে, আচ্ছা, এটা হচ্ছে জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা অর টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওই একই। কিন্তু স্যার ধরুন কন্ডিশন একটা যে 6% ভোট পুরোটাই সে নিজের রাজ্য থেকেই পেল, মানে ধরুন টিএমসি নিজের রাজ্যে ডমিনেন্ট আছে, এবার সেই 6% পুরো ভোটটা সে নিজের রাজ্য থেকেই পেল, তবুও কি তাকে ন্যাশনাল পার্টি হিসেবে রিকগনাইজ করব? না 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 না, ধর ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, ঠিক আছে, মধ্যপ্রদেশ একটা স্টেট, পাঞ্জাব একটা স্টেট, তামিলনাড়ু একটা স্টেট। ধর আমি যদি আমাদের টিএমসির কথাই ধরি, ধর ওয়েস্ট বেঙ্গল সে পেল 45
5% ভোট, মধ্যপ্রদেশে পেল ধর 7% ভোট, পাঞ্জাবে পেল ধর 4% ভোট, আর তামিলনাড়ুতে পেল ধর 8% ভোট। কোন ভোটে? সেটা লোকসভারও হতে পারে অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও হতে পারে। যদি 4টা স্টেটে 6% ভোট পায়, 6% বা তার বেশি, তাহলে তাকে ন্যাশনাল পার্টি বলবো। স্যার 4টেতেই 6% করে পেতে হবে, তাই তো? এভারেজ মানে সব থেকে 4টেতেই 6% পেতেই হবে, 6% পেতেই হবে। বল, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। পার্টি যদি মনে করে যে ন্যাশনাল পার্টিতে রূপান্তরিত হবে, তো সেক্ষেত্রে মানে কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করবে? আবার বল, আবার বল। কোনো একটা স্টেট পার্টি যদি ন্যাশনাল পার্টি হতে চাই, মানে তাহলে কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করবে? ওই যে ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে 4টে স্টেটে 6% এর ভোট বেশি, 6% ভোট পেতে হবে, আইদার ইন লোকসভা ইলেকশন অথবা স্টেট লেজিসলেটিভ ইলেকশন, এবং এর সাথে যে কোনো একটা স্টেট বা একাধিক স্টেট থেকে মোট 4খানা সিট পেতে হবে। এটা হলো 1 নম্বর ক্রাইটেরিয়া। এটা হলেই ন্যাশনাল পার্টি। এটা যদি না হয়, যদি এটা হয় টোটাল লোকসভার যতগুলো সিট আছে তার মধ্যে 2% সিট যদি কোনো একটা পার্টি পায় এবং সেই নির্বাচিত লোকসভা সদস্যরা যদি 3টে স্টেট থেকে বিলং করে, তাহলে তাকে ন্যাশনাল পার্টি বলবো। অথবা কোনো একটা রাজনৈতিক দল 4খানা রাজ্যে যদি স্টেট পার্টি হিসেবে রিকগনিশন পায়, তাহলে তাকে ন্যাশনাল পার্টি বলবো। আমরা তো গুগলে দেখে নিচ্ছি। কিন্তু স্যার কোনো একটা রাজনৈতিক দল যদি অন্য কোনো একটা রাজনৈতিক দলের সাথে কোয়ালিশনে যদি ইলেকশনে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে না, তাতে হবে না। কোয়ালিশনের গল্প নাই এখানে। যদি মিলে যায়, একটা দলের সঙ্গে মিলে যায়, তাহলে হতে পারে। মানে ধরুন মানে লোকসভার ইলেকশনে 3MC কংগ্রেসের সাথে যুক্ত হয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে এবং 4টে স্টেট থেকে সে 6% করে ভোট পেয়েছে, তাহলে কি দুটো পার্টিকেই আমরা ন্যাশনাল পার্টি হিসেবে রিকগনাইজ করব? আবার বল। মানে ধরুন টিএমসি কংগ্রেসের সাথে যুক্ত হয়ে তারা লোকসভার ইলেকশনে দাঁড়িয়েছে এবং 4টে স্টেট থেকে তারা 6% করে ভোট পেয়েছে টোটাল ভোটের, তাহলে সেক্ষেত্রে কি আমরা দুটো পার্টিকেই আমরা ন্যাশনাল পার্টি হিসেবে কনসিডার করব? 100% ভোট পেলেও বলবো না তাকে, বিকজ ইট ইজ আ কোয়ালিশন। তাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, প্রবলেম হবে বোধহয় তাদের। যদি জোট হয় তাহলে জোটের কোনো জোট মানে একটা মানে টেম্পোরারি একটা গ্রুপ, মানে তো পার্মানেন্ট সলিউশন নয় এটা। সেটা এখন এই মুহূর্তে আমাদের দেশে টোটাল নাম্বার অফ পার্টি রেজিস্টার হচ্ছে 2858, ন্যাশনাল পার্টি হচ্ছে 8খানা, 54খানা হচ্ছে স্টেট পার্টি এবং 2797টা হচ্ছে আনরিকগনাইজড পার্টিস। অর্থাৎ আনরিকগনাইজড হচ্ছে 2797, 54টা হচ্ছে স্টেট পার্টি, আর ন্যাশনাল পার্টি হচ্ছে 8টা। দেখে নি কি কি ন্যাশনাল পার্টি আছে আমাদের।
বইয়ে স্যার 2019 এর রেকর্ড দেওয়া আছে। এখানে আমরা যেটা পাচ্ছি 2014 ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, বহুজন সমাজবাদী পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, এই 8টা হচ্ছে এই মুহূর্তে জাতীয় দল। আর স্টেট পার্টি হচ্ছে 54, আম আদমি পার্টি আছে, এআইডিএমকে আছে, ফরওয়ার্ড ব্লক আছে, অনেকগুলো পার্টি আছে আমাদের, এগুলো স্টেট পার্টি। স্যার হ্যাঁ স্যার টিএমসি ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোন কোন রাজ্যে আছে যে এটা ন্যাশনাল পার্টি হলো, মানে কিভাবে কোন করো দেখো কোন কোন রাজ্যে আছে। ক্রাইটেরিয়াটা কি বলছে ভালো করে দেখ একবার। হ্যাঁ স্যার 6% ভোটের ওটা, কিন্তু অন্য কোন রাজ্য থেকে 4 states হ্যাঁ if it wins 2% of seats in the Lok Sabha at a general election and these candidates are elected from 3 states, 3টে স্টেট থেকে হতে হবে। এটা তোমরা পড়াশোনা করো, টিএমসি কি করে এ হলো গুগল করে নাও। আচ্ছা এবার আমি আসছি স্যার। হ্যাঁ আরেকটা কোশ্চেন স্যার, বলছিলাম কোন একটা স্টেট পার্টি যদি সমস্ত ক্রাইটেরিয়া ফলো করার পরে ন্যাশনাল পার্টি হয়, তারপরে নেক্সট ইলেকশনের সময় সেই ক্রাইটেরিয়া গুলো আর যদি ফুলফিল করতে না পারে, তখন কি ওটা আবার মানে ন্যাশনাল পার্টির স্টেট পার্টি হয়ে থাকবে? যাবে না, আবার স্টেট পার্টি হয়ে যাবে? যেরকম ফার্স্ট ইলেকশন হয়েছিল আমাদের 1952 এ, 1952 এ টোটাল ন্যাশনাল পার্টির সংখ্যা ছিল 14টা, স্টেট পার্টির সংখ্যা ছিল 39টা। 1957 এ ন্যাশনাল পার্টির সংখ্যা কমে হয়ে গেল 4, স্টেট পার্টির সংখ্যা হয়ে গেল 11। এটা বাড়তে 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 কমতে 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 এটা লাস্ট 2019 এর ইলেকশন অনুযায়ী ন্যাশনাল পার্টির সংখ্যা 7 আর স্টেট পার্টির সংখ্যা হচ্ছে 52। 2019 এখন এট প্রেজেন্ট যে 23শে সেপ্টেম্বর 2001 এই হিসেবটা অনুযায়ী 54টা হচ্ছে স্টেট পার্টি, 8টা হচ্ছে ন্যাশনাল পার্টি, আর 2797টা হচ্ছে আমাদের আনরিকগনাইজড পার্টি। ইলেকশন কমিশন যে কোনো পার্টিকে রেজিস্ট্রেশন দেয়, এবার ধরেন সে ক্ষমতায় থাকলো না 20 বছর, তো তাকে কি আবার রেজিস্ট্রেশন করাতে হবে? ক্ষমতায় না থাকার সঙ্গে ক্ষমতায় থাক বা না থাক তার সঙ্গে রেজিস্ট্রেশন কোনো সম্পর্ক নেই। তোর ক্রাইটেরিয়া হচ্ছে ন্যাশনাল পার্টি 3খানা আর স্টেট পার্টি 6খানা, এর মধ্যে যদি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে কনসার্ন পার্টিকে ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টি বলতে পারে। ঠিক আছে এখানেই ওদেরকে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে। একদম একদম। এবার আমি কিছু পার্টি আলোচনা করব, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা ফর্ম হয়েছিল 1885, যেটা আমরা সবাই জানি।
তারপরে বলতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কোনটা? শিরোমণি অকালি দল। কে বললি? স্যার মুবাসসিরা। ভেরি গুড। শিরোমণি অকালি দল, এটা হয়েছিল 1920-তে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পাঞ্জাবে হয়েছিল একদম। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925। তারপর সিপিআই ছিল তখন। তারপর জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, এটা হয় 1939-এ। তো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 1939। একদম 1939। এটা পরীক্ষাতে খুব দেয় কোশ্চেনটা, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কবে স্থাপিত হয়। তো আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি 1940। তারপর সবগুলো পরীক্ষাতে আসে না আমাদের, কয়েকটা যেরকম করে রাখতে হয়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা এআইডিএমকে, ভারতীয় জনতা পার্টি 1991। তারপর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, এটা হয়েছিল 1948। সমাজবাদী পার্টি 1992। বহুজন সমাজবাদী পার্টি 1984। জনতা দল, জনতা দল হচ্ছে আমাদের জনতা দল 1977। 1977। এই পরে জনতা দল দুটো ভাগে ভেঙে যায়, একটা জনতা দল ইউনাইটেড জেডিইউ, একটা জনতা দল সেকুলার। স্যার জনতা দল 1989। 1989। আর বিজেপি 1991 লেখা আছে বইয়ে লক্ষ্মীকান্তে। জনতা দল একটা আছে জনতা 1977, একটা আছে জনতা দল, ওটা আছে 1989, আর বিজেপি আছে 1991। আচ্ছা ঠিক আছে, এটা গুগল দেখে নিবি কয়েকটা। বিশেষ করে 1977-এ কারা ক্ষমতায় এলো, তখন তো জনতা দলের গভর্নমেন্টই তো এলো, তাই না? একটু দেখে নিবি এটা একটু গুগলে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এটা হচ্ছে 1998। এই ধরনের কিছু কিছু কোশ্চেন গুলো একটু দেখে নিতে হবে, এখানকার এমসিকিউ গুলো দেখে নিতে হবে। আগামীকাল সকালবেলা আমি যে ক্লাসটা নেবো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস নেব, শুরু করবো আর কি, জানি শেষ হবে না, নেক্সট উইকে আবার চলতেই থাকবে এটা। দ্যাট ইজ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট।